হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। তো আগামীকাল থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্সের এক্সাম স্টার্ট হচ্ছে। সো এক্সাম দিতে যাওয়ার আগে এই ভিডিওটা জাস্ট দেখে যাও, কেননা এক্সামের খাতায় তোমরা সামান্য সিলি মিস্টেক করো এবং সেই সিলি মিস্টেকের জন্য কিন্তু অনেকটা নাম্বার কাটা হয়। ইভেন 5 থেকে 10 নাম্বার পর্যন্তও কাটা যেতে পারে এবং পাশাপাশি তোমার সাপ্লি আসা সেটা রিজনও হয়ে যেতে পারে। তো কিভাবে কি কনসেন্ট্রেট করবে, কোন জিনিসগুলো অ্যাভয়েড করবে, সেই বিষয়টাই কিন্তু আজকে জাস্ট একটা বলে দেবো। এটা একটা গাইডেন্স ভিডিওর মতো। এই ভুলগুলো থেকে যদি তুমি অ্যাভয়েড করো তাহলে কিন্তু তোমার নাম্বারটা অনেকটা এনহ্যান্স হয়ে যাবে। সো দেখো, সর্বপ্রথম কালকে যখন পরীক্ষা দিতে যাচ্ছ, এক্সামের শিট পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু যে ভুলটা করতে যাবে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করা। সো পরীক্ষার খাতায় শর্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করার কোনো প্রয়োজন নেই, কেননা শর্ট কোশ্চেনে তুমি হয়তো স্টার্ট করে দিলে, সেখানে দেখতে পেলে তোমার 5টার মধ্যে তুমি 3টে জানো কি 4টে জানো, একটা কি দুটো হয়তো তুমি জানো না। যখনই তুমি এই একটা দুটো জানো না সেখানে কনসেন্ট্রেট করবে, আলটিমেটলি দেখা যাবে তোমার বড় কোশ্চেনে তার এফেক্ট পড়ছে। কেননা সেই একটা দুটো শর্ট কোশ্চেন নিয়ে তুমি ভাববে, তোমার বন্ধুকে হয়তো জিজ্ঞাসা করছো, তার জন্য হয়তো টিচার রুড হয়ে যাচ্ছেন, টিচার তোমার ওপর রেগে যাচ্ছেন, তুমি তার চোখের একটা টার্গেট হয়ে যাচ্ছ। এই ভুলগুলো কিন্তু করতে যেও না। সো সর্বপ্রথম স্টার্ট করো কিন্তু লং কোশ্চেন দিয়ে। লং কোশ্চেনের মধ্যেও তোমাকে কিন্তু সিরিয়ালাইজ মেনটেন করে, ক্রোনোলজি অর্ডার মেনটেন করে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যে কোশ্চেনটা জানো সর্বপ্রথম সব থেকে বেশি ভালো লিখতে পারবে, সেই কোশ্চেন দিয়ে স্টার্ট করো। হতে পারে সেটা 5 নম্বরের, 4 নম্বরের, 3 নম্বরের, যে কোনো খুশি, মানে যেখান দিয়ে তুমি সর্বপ্রথম সব থেকে ভালো নোটটা লিখতে পারবে, সেই নোটটাই কিন্তু আলটিমেটলি লেখা স্টার্ট করো। কেননা তুমি যখন একটা নোট ভালো লিখে ফেলবে, তোমার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয়ে যাবে যে বাকি নোটগুলোও কিন্তু আমি অন অ্যান অ্যাভারেজ ভালো লিখতে পারবো। এবং যখনই তুমি বাকি নোটগুলো লিখবে তার একটা এফেক্ট কিন্তু পড়বে, এই নোটের যা প্রভাব তার একটা কিন্তু এফেক্টিভ ওয়েতে তুমি ওর ওপর একটা প্রভাব দেখতে পাবে। এবং পাশাপাশি শর্ট কোশ্চেন দিয়ে সাপোজ ধরো তুমি স্টার্ট করলে, তো শর্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করার পরে দেখা যাবে তুমি যখন 3টে পারলে, দুটো পারলে না, ওই দুটো কিন্তু বড় কোশ্চেন লেখার সঙ্গে সঙ্গে তোমার মাথায় পিং করবে এবং ওই দুটোর কথা ভাবতে গিয়ে তুমি বড় কোশ্চেনটা আলটিমেটলি কমপ্লিটলি নামাতে পারবে না এবং ভুলে যাবে। ফলে তোমার ফোকাস নষ্ট হবে, তোমার বড় নোটের কোয়ালিটিও কিন্তু ডাউন হয়ে যাবে। সেই কারণে সর্বপ্রথম বড় কোশ্চেন দিয়ে লেখা শুরু করো। এবং পাশাপাশি আরও একটা রিজন আছে, সাপোজ ধরে নাও তুমি 5টা শর্ট কোশ্চেন লিখেছো, তার মধ্যে দুটো কোশ্চেন ভুল হয়ে গেল। টিচার সঙ্গে সঙ্গে তোমার খাতায় দেখে নিলেন যে এ শর্ট কোশ্চেনেই দুটো ভুল করে বসেছে, বাকি লং কোশ্চেন কীরকম কি লিখতে পারে তার কিন্তু একটা ওভারঅল ভিউ তৈরি হয়ে যায়। সমস্ত টিচারের বলছি না, কিছু কিছু টিচার কিন্তু তোমার সম্বন্ধে একটা ভিউ তৈরি করে নেন যে এই ছেলেটা মোটামুটি খুব একটা ভালো লিখতে পারবে না। সেই কারণেই বলছি, আগে লং কোশ্চেন দিয়ে লেখা শুরু করো। লং কোশ্চেনেও কিন্তু একটা টাইম মেনটেন করে, টাইম ম্যানেজমেন্ট করে লেখা শুরু করো। এই নয় যে আমি প্রথমটা লিখলাম 1 ঘন্টা ধরে, পরেরটায় আমি 40 মিনিট লিখলাম, পরেরটায় 30 মিনিট টাইম পেলাম, এরকম ভাবে কিন্তু নয়। কিভাবে লিখবে? প্রথমটায় তোমার একটু বেশি টাইম লাগতে পারে, তোমাদের পরীক্ষায় 3 ঘন্টা টাইম থাকবে, অর্থাৎ যদি টাইমে কনভার্ট করো তাহলে 6 3 18, 180 মিনিট তুমি কিন্তু টাইম পাচ্ছ। এই 180 মিনিটে তুমি যদি টার্গেট করে নাও যে আমি 40 মিনিট করে অন অ্যান অ্যাভারেজ একটা লং কোশ্চেনে দেবো, তাহলে কত হচ্ছে? তোমাদের 4টে যেহেতু লিখতে হচ্ছে, তাহলে 4 4 16, 160 মিনিট তুমি কিন্তু মানে তোমার এক্সপেন্সেস হয়ে যাচ্ছে, ঠিক আছে, এক্সপেন্ডিচারে হয়ে গেল। তাহলে তোমার কত পড়ে থাকলো? পড়ে থাকলো কিন্তু 20 মিনিট, তবুও কিন্তু তুমি 20 মিনিট পেয়ে যাচ্ছ। এবারে তুমি কি করলে? শর্ট কোশ্চেনের জন্য আলটিমেটলি 5টা শর্ট কোশ্চেন 10 মিনিটের মতো রাখলে, তাতে এনাফ টাইম। এবং প্রথম যে কোশ্চেনটা লিখছো সেই কোশ্চেনটা লিখতে স্টার্টিংয়ে একটু বেশি টাইম লাগে, কেননা হাত যা স্টার্ট হচ্ছে তো একটু স্টার্টিংয়েতে একটু স্লো চলে, সেই কারণে তুমি ওখানে 5 মিনিট দিলে, অর্থাৎ প্রথম কোশ্চেনটার জন্য তুমি 45 মিনিট রাখলে। বাকি 5 মিনিট রিভিশনের জন্য, বা যদি কোথাও কোনো পোর্শন ভুলে যাও, কিছু রিপিট করার প্রয়োজন হয়, সেই কোশ্চেনটার জন্য তুমি 5 মিনিট রাখলে। সো অন অ্যান অ্যাভারেজ তুমি কিন্তু একটা কোশ্চেনের জন্য 40 থেকে 42 মিনিট টাইম পাচ্ছ। এই টাইম স্লটের মধ্যে তোমাকে কিন্তু একটা বড় কোশ্চেন নামাতে হবে এবং সব শেষে শর্ট কোশ্চেন করো। তখন কি হবে? টিচার দেখলেন আগে নাম্বার যেহেতু দিয়ে ফেলেছেন, সো এখানে 5টা শর্ট কোশ্চেনে 3টে ঠিক করেছো তুমি, হয়তো দুটো ভুল হয়ে গেছে, সো সে দুটো ভুল হয়েছে, উনি তো আর ব্যাকে গিয়ে তোমার নাম্বার কাটবেন না।
সো সেই কারণে বলছি আগে লং কোশ্চেন দিয়ে স্টার্ট করো, এবং লং কোশ্চেনের প্রথম দুটো নোট যদি খুব ভালো লেখো তাহলে কিন্তু তারই একটা অন অ্যান অ্যাভারেজ নাম্বার বাকি দুটো নোটের ওপরে পড়ে যায়। কেননা সেই দুটো নোট যেহেতু তুমি খুব ভালো লেখেছ, টিচার ধরেই নিচ্ছেন যে তুমি কিন্তু পড়াশোনায় ভালো, সেই কারণে অন অ্যান অ্যাভারেজ একটা ভালো স্কোর তৈরি হয়ে যায় প্রথম দুটো নোট ভালো লিখলে। প্রথম দুটো নোটে কোনো মতে কাটাকাটি করবে না, ইজিবিজি করবে না, এবং অনেকে লিখতে লিখতে যে ফল্টগুলো করে থাকে, একবার ব্লু কালি একবার ব্ল্যাক কালি এইগুলো ইউজ করে, এইগুলোর জন্য কিন্তু তোমার লেখা স্লো হয়ে যায়, কনসেন্ট্রেশন পাওয়ার নষ্ট হয়ে যায়। লিটারেচারে এরকম কালি ম্যাটার করে না যে আন্ডারলাইন করতে হবে, বুলেট করতে হবে, এরকম কিছু নয়। কোনো জায়গায় বুলেট, কোনো জায়গায় নাম্বারিং কিন্তু করবে না, বরং সেটাকে তুমি প্যারাতে কনভার্ট করে দিতে পারো, এবং যে কোনো একটা সিঙ্গেল কালি ইউজ করো, আইদার ব্ল্যাক না হলে ব্লু, যে কোনো একটা সিঙ্গেল কালি প্রথম থেকে শেষ অবধি লেখো। এবং আরও যেটা অনেকে ভুল করে, কোটেশনও দিচ্ছে এবং পাশাপাশি আন্ডারলাইনও করছে, এটা সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, এরকম কিন্তু করা যাবে না। আইদার আন্ডারলাইন না হলে কোটেশন, যে কোনো একটা কাজ তোমায় করতে হবে। যদি তুমি আন্ডারলাইন করো তাহলে কোটেশন হবে না, কোটেশন করলে আন্ডারলাইন হবে না। আন্ডারলাইন কোনগুলো করবে, কোনো বইয়ের নাম রেফারেন্স স্বরূপ দিচ্ছ সেইগুলোর জন্য আন্ডারলাইন করতে পারো, তবে কোনো লেখকের নামের তলায় আন্ডারলাইন করছো এরকম কিন্তু করো না। লেখকের কোটেশনকে তুমি কোট করো, সেটাকে তুমি যদি আন্ডারলাইন করতে যাও 2-3 লাইন আন্ডারলাইন করতে হবে, দেখতে বাজে লাগে। সো সেইগুলো তুমি আন্ডারলাইন না করে সেগুলোকে কোট করো, তার বইটাকে তুমি রেফার করছো তার জন্য তুমি আন্ডারলাইন করলে, এইভাবে কিন্তু তোমায় লিখতে হবে। এবং নোটগুলোর টাইম মেনটেন করে অতি অবশ্যই কনফিডেন্টলি লিখবে, গ্রামাটিক্যাল এবং স্পেলিংয়ের ওপরে কনসেন্ট্রেট করবে, কেন গ্রামার এবং স্পেলিংয়ের ওপরে নাম্বার কাটা হয়, 1/4 হিসেবে নাম্বার কাটা হয় স্পেলিংয়ের জন্য, এবং 1/3 হিসেবে কাটা হয় গ্রামাটিক্যাল এররের জন্য। সেই কারণে কিন্তু গ্রামাটিক্যাল এবং পাশাপাশি স্পেলিংয়ের ওপরে কনসেন্ট্রেট করবে। এবং তোমাকে খাতায় হয়তো 4টে তুমি সাইডে মার্জিন টেনে লিখতে যাচ্ছ, এত কিছু করার দরকার নেই, দুটো সাইডে মার্জিন থাকলেই হবে। বাকি তুমি হয়তো কোনো একটা জায়গা পরের পেজ লিখছো, তার জন্য তুমি পিটিও নিচে শর্টেতে কনসাইসলি লিখে দিলে, ঠিক আছে, যে প্লিজ টার্ন ওভার, সেটা টিচাররা অ্যাপ্রিসিয়েট করে। বাট তুমি 4টে সাইডেই মার্জিন করছো, যদি তোমার টাইম বেঁচে থাকে, তোমার যদি হাতে স্পিড থাকে, তাহলে তুমি 4টে সাইড মার্জিন টেনে ফেনে খুব ডেকোরেটলি সেটাকে সাজাতে পারো। আদারওয়াইজ এইগুলো করতে গিয়ে যেন তোমার বেশি টাইম না চলে যায়, সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই মনোযোগ রাখবে। এবং একটা কালি দিয়ে লিখছো, অর্ধেক নোট লেখার পরে তোমার সেই কালি শেষ হয়ে গেছে, অন্য কালি দিয়ে আবার ব্ল্যাক লিখতে লিখতে মাঝখান দিয়ে ব্লুতে লেখা চলছে, এরকম যেন করো না। যে কোনো একটা সিঙ্গেল কালিতেই পুরো লিখবে, দরকার হয় ওই কালির আরও কয়েকটা কালেকশন তুমি করে রাখো, মানে 3-4টে পেন আরও সহযোগে রেখে দিলে, ঠিক আছে, এইভাবে কিন্তু লেখো। এবং এক্সাম দিতে দিতে বাইরে উঠবে না, জল খেতে বা টয়লেট, এইগুলোতে কি হবে, তোমার মাইন্ডটা কিন্তু ডাইভার্ট হয়ে যাবে, তোমার যে কনসেন্ট্রেশন পাওয়ার সেটা কিন্তু ব্রেক হয়ে যাবে। কেননা একটা চলন্ত গাড়ি যখন থেমে যায়, আবার স্টার্ট করতে গেলে কিন্তু আবার তাকে অ্যাক্সেলারেট জেনারেট করতে হয়, আবার কিন্তু তার একইভাবে প্রথম থেকে শুরু করতে হয়। সেই কারণে লিখতে লিখতে তুমি যদি একবার ওঠো, তাহলে কিন্তু তোমাকে আবার সেই প্রথম থেকে ফোকাস করতে হবে, এবং হাতের স্পিডও কিন্তু স্লো হয়ে যাবে। সেই কারণে জল কম খাবে, এবং পাশাপাশি টয়লেট বাথরুম এগুলো আগে কমপ্লিট করে রাখবে, এবং এক্সাম শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু আর অন্যদিকে কনসেন্ট্রেট করো না। এবং লিখতে লিখতে কারো দিকে তাকাবে না, সামনে পেছনে, তাহলে কি হবে, তোমার কনসেন্ট্রেশন পাওয়ার কিন্তু ডাউন হয়ে যাবে। এবং পাশাপাশি এটা কিন্তু তোমার টিচারের কাছেও তুমি কিন্তু টার্গেট হয়ে যাবে, নেক্সট এক্সামে তোমার প্রতি একটা নেগোসিয়েশন হতে পারে, তোমাকে অন্য ক্লাসে বসাক, অন্য বেঞ্চে বসাক, অনেক প্রবলেম হতে পারে। সেই কারণে এরকম টিচারের টার্গেট হয় না, ফার্স্টে একদম পুরো কনসেন্ট্রেশনের সাথে নিজের খাতাতেই মনোযোগ রাখবে। শেষের দিকে আলটিমেটলি যে 5 মিনিট বেঁচে আছে, তখন তোমার একটা শর্ট কোশ্চেন প্রবলেম হচ্ছে, সেই নিয়ে তুমি কনভারসেশন করতেই পারো, ঠিক আছে, সেই সময় তোমার প্রবলেমটা আলটিমেটলি কিছু করারই নেই, ঠিক আছে, তোমার আলটিমেটলি দেখা যাবে তুমি এমনিতেও লিখলেও লিখতে পারতে, না লিখলেও লিখতে পারতে, টিচার খাতা নিয়ে নিলেও কোনো প্রবলেম নেই। সেই কারণে বলছি লাস্ট 5 মিনিটে যা করার করো কনভারসেশনে, বাকি প্রথম থেকে 2 ঘন্টা 55 মিনিট পুরোপুরি নিজের খাতাতে কনসেন্ট্রেট করো, অন্য কারোর সাথে কনভারসেশন নয়, তাহলে মাইন্ড কিন্তু কনসেন্ট্রেট ওয়েতে লিখতে পারবে। এবং ভালো করে এইভাবেই এই সমস্ত বিষয়গুলোকে ফলো করো, এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো সঠিকভাবে লিখবে, এবং
এক্সাম সেন্টারে একটু টাইমের আগেই পৌঁছে যাবে, কেননা তাড়াহুড়ো করে ছুটে ছুটে যাওয়ার ফলে কি হয়, শারীরিকভাবে একটা ক্লান্ত হয়ে যায়, ব্রেন একটু মানে ডিস্টার্ব হয়ে যায়, যার ফলে কি হবে, তুমি কিন্তু কনসেন্ট্রেট করতে পারবে না, ঠিক আছে? এবং এক্সামের আগে অত্যাধিক বন্ধুদের সাথে কথোপকথন করবে না, তাহলে কি হবে, মাইন্ড একটু ডিস্টার্ব হয়ে যাবে এবং তার বিশ্রামের প্রয়োজন হয়। সেই কারণে একটু চুপ থাকবে। আর বাকি এক্সাম শুরু হওয়ার 5 মিনিট আগে একটু নিজের মনে মনে মোটিভেশনটাকে কনসেন্ট্রেট করে নেবে, যে যেই বিশ্বাসে, ধর্মে বিশ্বস্ত, সেই বিষয়ে একটু মানে মন থেকে আরাধনা করে নিতে পারো, বা চাইলে মেডিটেশন করে নিতে পারো। 5 মিনিট মেডিটেশন করে নিলে তাহলে মাইন্ডটা রিল্যাক্স হয়ে গেল, কুল কাম হয়ে গেল। এবারে তুমি কিন্তু ফোকাসটা 100% দিতে পারবে, ঠিক আছে? সেই বিষয়গুলো অতি অবশ্যই মাইন্ড আউটলি ফলো করো। তো এটাই ছিল তোমাদের একটা গাইডেন্স টাইপের ভিডিও। ভিডিওটাকে পারলে একটা লাইক করে দিও, কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বাকি নেক্সট সেমিস্টার থেকে কেউ যদি পড়তে চাও আমার কাছে, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।